বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ জনপদ সিলেটের জকিগঞ্জ। সুরমা ও কুশিয়ারা নদী বেষ্টিত এই উপজেলার তিন দিকেই ভারত সীমান্ত। সিলেট শহর থেকে জকিগঞ্জ উপজেলা সদরের দূরত্ব 91 কিলোমিটার। দেশের যে কোনো জেলা শহর থেকে সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জ। সিলেট থেকে 3টি সড়ক ব্যবহার করে যাওয়া যায় সীমান্তবর্তী এই উপজেলায়। এই সড়ক তিনটি হচ্ছে সিলেট কালীগঞ্জ জকিগঞ্জ, সিলেট রতনগঞ্জ জকিগঞ্জ ও সিলেট শেওলা 0 পয়েন্ট জকিগঞ্জ। ধান, মাছ, সুপারি এই তিনে মিলে জকিগঞ্জবাসীর ব্যাটাগিরি। জকিগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি নিয়ে এমন প্রবাদ একসময় প্রচলিত ছিল সারা সিলেটে। 266 বর্গ কিলোমিটার আয়তনের জকিগঞ্জ উপজেলার জনসংখ্যা প্রায় 3.25 লক্ষ। উপজেলায় মোট গ্রামের সংখ্যা 278টি। বর্তমানে 9টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে জকিগঞ্জ বাংলাদেশের পূর্ব প্রান্তে সমৃদ্ধ এক উপজেলা হিসেবে বিদ্যমান। ইউনিয়নগুলো হচ্ছে বারোহাল, বীরশ্রী, খলাছড়া, কাজলসার, জকিগঞ্জ সদর, সুলতানপুর, বারোঠাকুরি, কসকনকপুর ও মানিকপুর ইউনিয়ন। জকিগঞ্জের নামকরণ। জকিগঞ্জ নামকরণ নিয়ে নানা মত ও যুক্তি রয়েছে, তবে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে জানা যায় অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম এক সফর সঙ্গে ছিলেন হযরত জাকি শেখ রহমতুল্লাহি আলাইহি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যেসব সফর সঙ্গী জকিগঞ্জে ইসলাম ধর্ম প্রচারে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই জাকি শেখ রহমতুল্লাহি আলাইহি। ঐতিহাসিকগণের মতে হযরত জাকি শেখ রহমতুল্লাহি আলাইহি কুশিয়ারা নদীর তীরে তার আস্তানা স্থাপন করেন। তার খানকাকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজারই পরবর্তীতে জকিগঞ্জ হিসেবে পরিচিতি পায়। একসময় জকিগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে হযরত জাকি শেখ রহমতুল্লাহি আলাইহির মাজার ছিল। পরবর্তীতে কুশিয়ারা নদীর ভাঙনে মাজারটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। জকিগঞ্জ মহকুমা, প্রশাসনিক ইউনিট ও আদালতের ইতিহাস। 1947 সালের 14 আগস্ট ভারত থেকে পাকিস্তান রাষ্ট্র আলাদা হয়। সিলেট জেলা এবং ভারতের করিমগঞ্জের 3.5 থানা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট জেলা পূর্ব পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হলেও করিমগঞ্জের 3.5 থানা নিয়ে শুরু হয় টালবাহানা। 18 আগস্ট এক রুয়েদাদের মাধ্যমে ভারতের হাইলাকান্দি ও করিমগঞ্জ মহকুমার 3.5 থানা অর্থাৎ করিমগঞ্জ সদরের অর্ধেক রাতারবাড়ি, পাথারকান্দি ও বদরপুর ভারতে চলে যায়। এ নিয়ে মারাত্মক জনরোষ সৃষ্টি হলে করিমগঞ্জের তৎকালীন ডিএসপি জকিগঞ্জের কৃতি সন্তান এম এ হক শান্তি রক্ষায় তৎপর হন এবং উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া করিমগঞ্জ থেকে পাকিস্তানি পতাকা না নামানোর সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত রুয়েদাদ পরিবর্তনে ব্যর্থ হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আশ্বাস দেন এই অঞ্চলের মানুষের ক্ষতিপূরণ হিসেবে জকিগঞ্জকে মহকুমা শহরে পরিণত করা হবে। এর অংশ হিসেবে জকিগঞ্জে স্থাপন করা হয় সরকারি স্কুল, হাসপাতাল, সাব রেজিস্ট্রারি অফিস, পুলিশ সার্কেল অফিস ও মহকুমা আদালত। পাকিস্তান সরকারের নির্দেশে তখন এম এ হক জকিগঞ্জে একটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1947 সালের 27 আগস্ট হরুন মজুমদারি সৈয়দিয়া এস্টেটের কাছারি ঘরে পতাকা উত্তোলন করে জকিগঞ্জ থানার যাত্রা শুরু হয়। ফৌজদারি আদালতেরও কার্যক্রম শুরু হয় জকিগঞ্জে। জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলাও ছিল এই আদালতের আওতাভুক্ত। বিয়ানীবাজার মানুষের আমরা পুরানো সম্পর্ক কোর্ট আছিল না, আমরা নয়া কোর্ট করতা। আদালতের প্রথম হাকিম ছিলেন সৈয়দ আওলাদ হোসেন। 1983 সালের পূর্ব পর্যন্ত বিয়ানীবাজারের মামলা মোকদ্দমা জকিগঞ্জ আদালতেই পরিচালনা হতো।
আর যাতায়াতের অসুবিধার কারণে এক পর্যায়ে বড়লেখাকে মৌলভীবাজারের অন্তর্ভুক্ত করা হলে আওতামুক্ত হয় জকিগঞ্জের আদালত। বর্তমানে আমরা যে কোর্ট আছে এই কোর্টে আমরা প্রাথমিক যে আদালত বিচার হিসাব দেওয়া হয় সব আমরা ওই আদালতে শেষ হয়। এক নজরে জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক সময়ের কিছু কার্যক্রম। জকিগঞ্জের আত্মমানবতা সেবায় কাজ করার লক্ষ্যেই সৃষ্টি হয়েছিল সংগঠনটির। শুরু থেকেই এখনো পর্যন্ত যে কোনো বিপদকালীন সময়ে সবার আগে অসহায় মানুষের পাশে এগিয়ে আসে জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। করোনাকালীন সময়ে একই দিনে উপজেলার শত শত পরিবারকে দেয়া হয়েছিল খাদ্য সামগ্রী। রোহিঙ্গা ক্যাম্পেও সংগঠনটির ভূমিকা কম নয়। 22-এর বন্যায় জকিগঞ্জ ছাড়িয়ে অন্যান্য উপজেলার মানুষদের পাশেও দাঁড়িয়েছিলেন দেশপ্রেমিক এই প্রবাসীরা। ঘর নির্মাণ, নলকূপ স্থাপন, সেলাই মেশিন, কম্বল বিতরণ, কোরবানি প্রজেক্ট, মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির সহ নানা প্রজেক্ট বাস্তবায়ন করে সংগঠনটি এখন জকিগঞ্জের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। লন্ডনে বিপদে পড়া জকিগঞ্জের শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করার প্রশংসনীয় কাজটি করে আসছেন অ্যাসোসিয়েশনের নেতারা। জকিগঞ্জ মুক্তাঞ্চল দিবস বাস্তবায়নেও দেশে বিদেশে সংগঠনটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধ ও প্রথম মুক্তাঞ্চল। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লাখ শহীদ আর 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরবময় এক অধ্যায় জকিগঞ্জ। স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উড়েছিল সীমান্তবর্তী এই জনপদে। পাক হানাদার মুক্ত প্রথম মুক্তাঞ্চল হলেও মিলেনি এখনো স্বীকৃতি। এই স্বীকৃতির দাবিতে এখনো নানা কর্মসূচি পালিত হচ্ছে দেশ বিদেশে। প্রতি বছর 21 নভেম্বর লন্ডনের আলতাব আলী পার্কে জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে দিবসটির স্বীকৃতির দাবিতে জড়ো হন শত শত প্রবাসী। র্যালি, মানববন্ধন ও সভা সমাবেশের মাধ্যমে তারা যুক্তরাজ্য থেকে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতির দাবি জানিয়ে থাকেন। একই দাবিতে যুক্তরাজ্য জকিগঞ্জ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হকের সাথে একাধিকবার বৈঠকও করেছেন, কিন্তু এ দাবি এখনো উপেক্ষিতই রয়ে গেছে। মরার আগে যদি আমরা দেখে যেতে পারতাম জকিগঞ্জ উপজেলা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে জকিগঞ্জ 21 নম্বর মুক্ত হয়েছিল। 25 মার্চ কালো রাত্রিতে পাক বাহিনীর বর্বরতার খবরে সারা দেশের মতো জকিগঞ্জের রাজনীতিবিদ ও সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি নিতে সীমান্ত পাড়ি দিয়ে অনেকে পাড়ি জমান ভারতে। জকিগঞ্জে মুক্তিযুদ্ধের জন্য অর্গানাইজ সাংগঠনিক কার্যক্রম এটা করেছিলেন তৎকালীন এমপি জনাব আব্দুল লতিফ সাহেব। আপনারা অনেকেই ছিলেন জকিগঞ্জের যারা মুসালার সরপঞ্চ বলা হতো আব্দুর রহিম সরপঞ্চ, কুটুলা আজিজ বলা হতো ডাকনাম আব্দুল আজিজ কসকনপুরের। এইভাবে মুরব্বী ওনারা কয়েকজন ছিলেন, ওনারাই মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ওনারা ভারতে চলে যান। ভারতে যাওয়ার পরে সেইখানে ট্রানজিট ক্যাম্প ছিল। এই ট্রানজিট ক্যাম্পে আমাদের জকিগঞ্জের যারাই মুক্তিযুদ্ধে গেছে ওনাদের মাধ্যমে গেছে। 1971 সালের 18 এপ্রিল 7 থেকে 8 জন পাক সেনা একটি খোলা জিপ নিয়ে জকিগঞ্জ বাজারে পৌঁছালে আলবদর রাজাকাররা তাদেরকে স্বাগত জানায়। ওই দিন জকিগঞ্জ বাজারে পাক সেনাদের গুলিতে শহীদ হয় শিশু ফরিদ, আর এই ফরিদই জকিগঞ্জের প্রথম শহীদ। এছাড়া জকিগঞ্জ বাজারে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়াতে সহযোগিতা করায় পাক বাহিনীর হাতে শহীদ হন মধু দত্ত আনন্দপুর গ্রামের কালামিয়া। শুধু শিশু ফরিদ কিংবা কালামিয়া নন, মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার ও তাদের এদেশীয় দোসরদের হাতে জকিগঞ্জের অসংখ্য মুক্তিকামী মানুষ বর্বর হত্যার শিকার হয়েছেন।
মুক্তিযুদ্ধে অংশ নেওয়া, মুক্তিযোদ্ধাদের সহায়তা ও মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন করায় অসংখ্য বাড়িঘর লুণ্ঠন করে অগ্নিসংযোগ করে ভস্ম করেছে পাক হানাদার ও তাদের মিত্ররা। প্রথম দিনেই আওয়ামী লীগ নেতা পীরের চকের আনোয়ার হোসেন সোনাউল্লাহর বাড়িঘর লুণ্ঠন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এরপরে আলমনগরের নিসার আলীর বাড়িও জ্বালিয়ে ভস্ম করা হয়। মুক্তিযুদ্ধের সময় পুরো দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। যোগীগঞ্জ ছিল 4 নং সেক্টরের অন্তর্ভুক্ত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত, যিনি CR দত্ত নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। এই সেক্টরকে 6টি সাব সেক্টরে ভাগ করা হয়। জালালপুর, আবলশিদ ও বারোপুঞ্জি সাব সেক্টর হতে যোগীগঞ্জের সকল অপারেশন পরিচালিত হতো। জালালপুর সাব সেক্টরের দায়িত্বে ছিলেন তরুণ ছাত্রনেতা মাহবুবুর রব সাদিক। আবলশিদে লেফটেন্যান্ট জহির উদ্দিন ও বারোপুঞ্জিতে ছিলেন ক্যাপ্টেন M A রব। যোগীগঞ্জে বেশ কয়েকটি দুর্ধর্ষ অপারেশন পরিচালনা করেন মুক্তিযোদ্ধারা। এর মধ্যে 5 সেপ্টেম্বর সাব সেক্টর কমান্ডার মাহবুবুর রব সাদির নেতৃত্বে 3টি দলে ভাগ হয়ে একই সাথে 8 গ্রাম ডাকবাংলো আক্রমণ করা হলে শুরু হয় পাক হানাদার বাহিনীর সাথে সংঘর্ষ। এই যুদ্ধে 8 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। 9 নভেম্বর ক্যাপ্টেন M A রবের নেতৃত্বে 8 গ্রামের গোটারগ্রাম ও হারিকান্দি রাজাকার ক্যাম্প অপারেশন হয়। তুমুল যুদ্ধে হানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্তিবাহিনীর হাতে নিহত হয় 2 বেলুচ সেনা। 4 নম্বর সেক্টরের যোগীগঞ্জকে শত্রুমুক্ত করার লক্ষ্যে দেওয়ান ফরিদ গাজী MNA, আব্দুল লতিফ MCA ও সেক্টর কমান্ডার CR দত্তের নেতৃত্বে অনুষ্ঠিত একটি জরুরি বৈঠকে যোগীগঞ্জকে পাক হানাদার মুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। পরিকল্পনা অনুযায়ী মুক্তি ও মিত্র বাহিনী 20 নভেম্বর রাতে সারাশি আক্রমণের প্রস্তুতি গ্রহণ করে। সম্মিলিত বাহিনী 3টি দলে বিভক্ত হয়ে কুশিয়ারা নদী পার হয়ে সারাশি এই আক্রমণ শুরু করে। একটি দল আবলশিদ ও একটি দল লোহার মহল দিয়ে আক্রমণ করায় পাক বাহিনী ও তাদের দোসররা 2 দিকে ব্যস্ত হয়ে পড়ে। তৃতীয় দলটি অতর্কিতভাবে যোগীগঞ্জ কাস্টমস দিয়ে শহরে প্রবেশ করে। তাৎক্ষণিক প্রতিরোধ করতে না পেরে পাক সেনা ও তাদের সহযোগীরা 8 গ্রামের দিকে পালিয়ে যায়। সম্মিলিত বাহিনী 7 থেকে 8 জন পাক সেনা ও প্রধান ডাকঘরের দোতলা হতে ভারী মেশিনগান সহ এক সেনা অফিসারকে বন্দী করে। 21 নভেম্বর ভোরে ভারতীয় অফিসার মেজর চমনলাল নদী পার হয়ে তীরে ওঠা মাত্র পাক সেনাদের গুলিতে শহীদ হন। ওই দিন উষা লগ্নে প্রথম মুক্তাঞ্চল যোগীগঞ্জ দিয়ে শুরু হয় স্বাধীন বাংলাদেশের যাত্রা। হানাদার মুক্ত যোগীগঞ্জে প্রশাসনিক দায়িত্ব পান দেওয়ান ফরিদ গাজী MP। যোগীগঞ্জ হানাদার মুক্ত হওয়ার পর ক্যাপ্টেন রব, লেফটেন্যান্ট গিয়াস ও লেফটেন্যান্ট জহিরের নেতৃত্বে মুক্তিবাহিনী ও মেজর জিয়াউর রহমানের নামে গঠিত জেড ফোর্সের একটি কোম্পানি নিয়ে ক্যাপ্টেন মাহবুবুর রহমান, ক্যাপ্টেন হাফিজ উদ্দিন ও ভারতীয় বাহিনী যৌথভাবে 8 গ্রামে আক্রমণ করলে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। যুদ্ধে 8 গ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পাক বাহিনীর এক ক্যাপ্টেন সহ 50 থেকে 60 জন সেনা নিহত হন। বন্দী করা হয় আরো কয়েকজনকে। বাকিরা পালিয়ে যায় কানাইঘাটের দিকে। যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর ক্যাপ্টেন জুরি সহ কয়েকজন অফিসার ও সৈনিক শহীদ হন। আর এর মধ্য দিয়ে 22 নভেম্বর চূড়ান্তভাবে শত্রুমুক্ত হয় 8 গ্রাম। যোগীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1947 সালের প্রথম দিকে পাকিস্তান আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বাংলার মুসলিম ছাত্র প্রতিনিধি দল আসাম প্রদেশ সফর করেন। তৎকালীন করিমগঞ্জ ও বর্তমান যোগীগঞ্জের কসকনকপুরের নেতাই মিয়া ছিলেন করিমগঞ্জের জমিয়তে উলামায়ে হিন্দের স্থানীয় প্রভাবশালী নেতা। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্র প্রতিনিধি দল পাকিস্তান আন্দোলনের পক্ষে প্রচারণা চালাতে নেতাই মিয়ার বাড়িতে আসেন। এছাড়া 1970 সালের প্রাদেশিক নির্বাচনের প্রচারণায় যোগীগঞ্জ আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যোগীগঞ্জে মেজর জিয়াউর রহমান। মহান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের শেষের দিকে যৌথ বাহিনী পাক হানাদারদের উপর আক্রমণ বৃদ্ধি করে।
জকিগঞ্জকে হানাদার মুক্ত করতে জেড ফোর্সের অধিনায়ক ও যৌথ বাহিনীর অফিসাররা বিশেষ পরিকল্পনা নেন। সেই মতে ৭১ সালের ২০ নভেম্বর রাতে যৌথ বাহিনী সাঁড়াশি আক্রমণ চালিয়ে ২১ নভেম্বর ভোরে জকিগঞ্জ মুক্ত করেন। যুদ্ধ শেষে মেজর জিয়াউর রহমান ২২ নভেম্বর জকিগঞ্জ প্রবেশ করেন এবং আটগ্রামের দিকে চলে যান। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ২২ নভেম্বর হানাদার মুক্ত হয় আটগ্রাম। পরবর্তীতে তিনি কানাইঘাটের দর্পণনগরে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর বাড়িতে কিছু সময় অবস্থান করে কানাইঘাটের দিকে অগ্রসর হন। জকিগঞ্জে হুসাইন মোহাম্মদ এরশাদ। সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ জকিগঞ্জে কয়েকবার এসেছিলেন। ১৯৯০ ও ৯৬ সালে বন্যার সময় তিনি জকিগঞ্জে এসে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। সর্বশেষ টিপাই বাঁধের প্রতিবাদে ২০১১ সালে কয়েক হাজার গাড়ি নিয়ে জকিগঞ্জে লং মার্চে এসেছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। জকিগঞ্জের নদী। জকিগঞ্জের প্রধান নদী হচ্ছে সুরমা ও কুশিয়ারা। ভারতের বরাক নদী জকিগঞ্জের ১২ ঠাকুরি ইউনিয়নের আমলশিদ এসে দুই ভাগ হয়ে সুরমা কুশিয়ারা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। কুশিয়ারা নদী আমলশিদ থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে জকিগঞ্জ বাজারের দিকে দক্ষিণ পাশ দিয়ে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে। আর দেশের সবচেয়ে দীর্ঘতম নদী সুরমা জকিগঞ্জ, কানাইঘাট, গোলাপগঞ্জ, সিলেট শহর ও সুনামগঞ্জ হয়ে মেঘনায় মিলিত হয়েছে। এই দুই নদী ছাড়াও জকিগঞ্জে রয়েছে অসংখ্য খাল। এর মধ্যে বড় খাল রয়েছে ২৭টি, যেগুলো স্থানীয় কৃষি ও মৎস্য খাতে রাখছে বড় ভূমিকা। পুকুর। জকিগঞ্জের ঐতিহ্যের অন্যতম এক নিদর্শন হচ্ছে বাড়ির সামনের বড় বড় পুকুর। ঐতিহ্যবাহী বাড়িগুলোর সামনে ও পেছনে রয়েছে অসংখ্য পুকুর। বাড়ির মহিলাদের গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় পেছনের পুকুর, আর পিছনের পুকুর থেকে অপেক্ষাকৃত বড় থাকে সামনের দিকে থাকা পুকুরগুলো। পুকুর ঘাটে শান বাঁধানো খাট শোভা বৃদ্ধি করে পুকুরের। মুরব্বী শাসিত সমাজ ও সালিশ ব্যবস্থা। অবক্ষয়ের এই সময়ে এখনো জকিগঞ্জের মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ অনেক শক্তিশালী। এখনো প্রবীণদের সম্মান ও শ্রদ্ধা করতে কার্পণ্য করেন না এখানকার তরুণরা। সালিশ প্রথাও এখনো বিদ্যমান রয়েছে এই উপজেলায়। ছোটখাটো বিবাদ ঘটলে তা সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। সালিশ বৈঠকের রায় যাতে উভয় পক্ষ অমান্য না করেন, সেজন্য অনেক ক্ষেত্রে সালিশের আগে আমানত রাখার প্রচলন রয়েছে এই অঞ্চলে। জকিগঞ্জের সালিশান বা সামাজিক বিচারকদের সুনাম রয়েছে গোটা সিলেট জুড়েই। শান্তিপূর্ণ সহাবস্থান ও অসাম্প্রদায়িক মনোভাব। জকিগঞ্জের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ, তবে তারা ধর্মান্ধ নন। এখানে অনেক অলি আউলিয়া জন্মগ্রহণ করেছেন। তারা সবসময়ই মানুষে মানুষের সম্প্রীতি ও সহাবস্থানের সবক দিয়ে গেছেন। এই অঞ্চলে যেমন মাইক বাজিয়ে রাতভর ওয়াজ মাহফিল হয়, তেমনি হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে হয় কীর্তন। কেউ কারো ধর্মীয় অনুষ্ঠানে বাধার সৃষ্টি করেন না, বরং একে অপরকে সহযোগিতার মনোভাব পোষণ করেন। হাট বাজার। জকিগঞ্জ উপজেলায় ২৮টি বাজার রয়েছে। উপজেলার সর্ববৃহৎ বাজার হচ্ছে কালীগঞ্জ। পূর্ব সিলেটের সবচেয়ে বড় বাজার হিসেবে খ্যাতি রয়েছে এই কালীগঞ্জের। সপ্তাহের প্রতি শনি ও বুধবার বাজার বসে কালীগঞ্জ। কালীগঞ্জ বাজারে ১১৭৫টি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সবচেয়ে বেশি রাজস্ব সরকারে প্রতি বছর কালীগঞ্জ বাজার থেকে নেয়।
খালিগঞ্জ বাজারে বিরাট গরু মহিষ খাসির হাট বসে। ধান চাউল পাইকারি ক্রয় বিক্রয়ের বিরাট বড় হাট। বিভিন্ন বড় বড় হাট থেকে ব্যবসায়ীরা খালিগঞ্জ বাজার থেকে সুপারি ক্রয় করিয়া নেয়। আয়তনের দিক দিয়ে উপজেলার দ্বিতীয় বৃহত্তম বাজার হলো জকিগঞ্জ বাজার। প্রশাসনিক অফিস আদালত জকিগঞ্জ কেন্দ্রিক হওয়ায় এই বাজারের রয়েছে আলাদা গুরুত্ব। সপ্তাহের বৃহস্পতি ও রবিবার বসে বাজার। আর উপজেলার বারোহাল ইউনিয়নের শাহগলি বাজারের নাম ডাক রয়েছে আশপাশের উপজেলাগুলোতেও। ভৌগোলিক কারণে জকিগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী কানাইঘাট ও বিয়ানীবাজার উপজেলার মানুষ আসেন এই বাজারে। রোড থেকে একটু দূরে হইলেও ঐতিহ্যবাহী কারণে অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আমরা শাহগলি বাজারও আয়। এখানে আসার মূল কারণ হলো এখানে সবকিছু পাওয়া যায় এবং সবকিছু সস্তায় সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়া বাবুর বাজার, সোনাসার, রতনগঞ্জ, ঈদগাহ বাজারেও সপ্তাহে বসে বড় বড় হাট। রাকিব রাগিয়া হসপিটাল ওয়া ভর থাকি এই 10-15 বছরের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ আইছে। এরপরে পাশাপাশি 3-4টা ব্যাংক হয়ে গেছে কি ই 4-5 ইউনিয়নের মধ্যে উন্নত এটা জায়গা হয়ে গেছে। এটা জকিগঞ্জে প্রথম বিদ্যুৎ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে 1978 সালে ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারের নির্দেশে জেনারেটরের মাধ্যমে জকিগঞ্জ বাজারে প্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয়। পরবর্তীতে পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে জকিগঞ্জ বিদ্যুতায়িত হয়। 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জকিগঞ্জকে 100% বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা দেন। গ্যাস ক্ষেত্র 2021 সালে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান মিলে জকিগঞ্জে। উপজেলা সদরের পশ্চিম আনন্দপুর গ্রামে সন্ধান পাওয়া এই গ্যাস ক্ষেত্রে 50 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে বাবেক্স। এছাড়া উপজেলার 8 গ্রামে বহু বছর আগেই পাওয়া গিয়েছিল গ্যাসের সন্ধান, কিন্তু বাণিজ্যিক উৎপাদনের আগেই রহস্যজনক কারণে বন্ধ করে দেওয়া হয় গ্যাস ক্ষেত্রটির কার্যক্রম। পরিত্যক্ত এই গ্যাস ক্ষেত্রটি 8 গ্রাম পেট্রো বাংলা নামেই পরিচিত। ধান, মাছ, সুপারি। বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ, তাই সঙ্গত কারণেই জকিগঞ্জ কৃষি নির্ভর অঞ্চল। একসময় কৃষির আয় দিয়েই এই অঞ্চলের মানুষ বেশ সচ্ছলভাবেই চলতে পারতেন। গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ছিল বিত্তবান কৃষক, গ্রাম্য মোড়ল আর সরপঞ্চ হওয়ার মানদণ্ড। জকিগঞ্জের মানুষের প্রধান উৎপাদিত পণ্য ছিল ধান এবং সুপারি। মাছও আহরণ হতো চাহিদার চেয়ে অনেক বেশি। তাই তো ধান, মাছ, সুপারি, জকিগঞ্জের ব্যাটাগিরি এই প্রবাদ প্রবচনটি একসময় মুরব্বীদের মুখে মুখে শোনা যেত। নিজের গলার ভাত ও পুকুর থেকে ধরা মাছ দিয়ে পেট পুরে ভাত খেয়ে সুপারি মুখে দিয়ে আরামে ঠেকুর তোলা বছর 30 আগেও তা ছিল জকিগঞ্জবাসীর বিলাসিতা। তখনকার অর্থনৈতিক মানদণ্ডে ধান, মাছ উৎপাদনশীল এলাকাকে স্বনির্ভর এলাকা হিসেবে গণ্য করা হতো। সেই সাথে সুপারি উৎপাদিত হওয়ায় আরো এক ধাপ এগিয়ে ছিল জকিগঞ্জ। সিলেট শহরের আগেও রেল সুবিধা পেয়েছিল জকিগঞ্জ। 1899 সালে চট্টগ্রাম, আখাউড়া, কুলাউড়া, করিমগঞ্জ, শিলচর রেল লাইন স্থাপন করা হয়। জকিগঞ্জবাসী তখন সিলেটের আগে রেল যোগাযোগের সুবিধা পান। দেশভাগের পর করিমগঞ্জ সহ 3.5 থানা ভারতের সাথে চলে যাওয়ায় জকিগঞ্জবাসী রেলের সুবিধা থেকে বঞ্চিত হয়। রহিমপুর পাব হাউস।
শুষ্ক মৌসুমে কুশিয়ারা নদী থেকে রহিমপুরি খাল হয়ে ঢুকবে পানি। খাল দিয়ে সেই পানি নামবে সিলেটের জকিগঞ্জ সহ 4 উপজেলার হাওর ও বিলে। সেচ সুবিধা সৃষ্টি হওয়ায় চাষাবাদের আওতায় আসবে প্রায় 10,000 হেক্টর জমি। হাওর ও বিলে বাড়বে মৎস্য উৎপাদন। এতে স্থানীয় অর্থনীতিতে পড়বে ইতিবাচক প্রভাব। কৃষি উন্নয়নের জন্য আমাদের এই খালটা প্রস্তাবিত হয়েছে। আমরা অনেক কষ্টের বিনিময়ে এটা আমরা পাইছি। 2022 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্পাদিত চুক্তির আওতায় কুশিয়ারা থেকে প্রতি বছর 153 কিউসেক পানি প্রত্যাহারের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এতে জকিগঞ্জ সহ পার্শ্ববর্তী 4 উপজেলার কৃষক ও মৎস্যজীবীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। ফুলের দিঘি উপজেলার কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর মৌজায় রয়েছে ঐতিহাসিক একটি বিশাল দিঘি। এই দিঘির সৌন্দর্য অবলোকন করতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। 29.24 একর আয়তনের বিশাল পুকুরটি ফুলের দিঘি নামেই পরিচিত। কথিত আছে ব্রিটিশ আমলের শুরুর দিকে সিলেটের শেখ ঘাটের হেমেন্দ্রনাথ দাস দিঘিটি খনন করে পানীয় জলের ব্যবস্থা করেন। প্রথম দিকে দিঘিতে শাপলা ফুল পূর্ণ থাকত বলে এলাকাবাসী ফুলের দিঘি নামকরণ করেন। দিঘির পারে রয়েছে বিশাল বিশাল কালোজামের গাছ। আমরা জেলা দেখি আইছি যে অনেক জামর গাছ আইনা আছিল, গাছ গাছালা আছিল, সফরি আছিল, বড়ই আছিল, আম আছিল, সবটাও আছিল। এখন আস্তে আস্তে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। জকিগঞ্জ সরকারি কলেজ ও অন্যান্য কলেজ। 1984 সালে জকিগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়। পাঠদানের মাধ্যমে কলেজটির যাত্রা শুরু হয় 1985 সালে। কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন প্রাক্তন মন্ত্রী এম এ হক। নেপথ্যে থেকে সহযোগিতা করেন প্রাক্তন এমপি আব্দুল লতিফ। 1998 সালে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদারের সহধর্মিণী হাফসা মজুমদারের নামে জকিগঞ্জে প্রথম মহিলা কলেজ স্থাপিত হয়। একই বছর কালীগঞ্জ বাজারের পশ্চিমে স্থাপিত হয় ইসামতি কলেজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর বদান্যতায় 2004 সালে কলেজটি এমপিওভুক্ত হয়। জকিগঞ্জের প্রবেশদ্বার খ্যাত 12 হালে একটি কলেজ স্থাপনের তাগিদ অনুভব করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা। 1998 সাল থেকে কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। 2003 সালে অনুমতি মিলে পাঠদানের। শিক্ষা ব্যবস্থায় বহু পূর্ব থেকেই এগিয়ে ছিল জকিগঞ্জ উপজেলা। 136টি প্রাথমিক বিদ্যালয়, 22টি মাধ্যমিক বিদ্যালয় ও 4টি কলেজ শিক্ষার আলো ছড়াচ্ছে এই জনপদে। 1780 সালে বাদে দেওরাইল প্রাথমিক বিদ্যালয় ও 18 সালে টগর ঠাকুর প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। বাদে দেওরাইল প্রাইমারি স্কুল 250 বছর উপরে হয়ে গেছে। এটা জকিগঞ্জ থানার প্রথম স্কুল স্থাপিত হয়েছে। এছাড়াও গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলায় বেশ কয়েকটি শতবর্ষী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। 1882 সালে উপজেলার বীরশ্রীতে প্রথম এমই স্কুল স্থাপিত হয়, যা পরবর্তীতে গুরু সদয় হাই স্কুল নামে নামকরণ করা হয়। সালে 12 হাল এমই ও 1905 সালে ইসামতি এমই স্কুল স্থাপিত হয়। পরবর্তীতে এমই স্কুলগুলো হাই স্কুলে রূপান্তরিত হয়। সীমান্ত জনপদ জকিগঞ্জে প্রথম সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হয় 1948 সালে, যা জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। আর এর 21 বছর পর 1969 সালে প্রতিষ্ঠা হয় জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সরকারিভাবে তখনও সিলেটের অনেক উপজেলায় বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় ছিল না। এছাড়াও উপজেলায় 21টি দাখিল কামিল ও 36টি কওমি মাদ্রাসা সহ মোট 57টি মাদ্রাসা রয়েছে। ওলি আউলিয়া আলেম ওলামাদের বিখ্যাত উপজেলা জকিগঞ্জ। সিলেটের জকিগঞ্জে জন্ম নিয়ে এই জনপদকে ধন্য করেছেন অনেক বরেণ্য আলেম ওলামা। জকিগঞ্জের আলেম ওলামাদের মধ্যে
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি অন্যতম। 1913 সালে জকিগঞ্জের ফুলতলি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। তিনি বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান রামপুর আলিয়া মাদ্রাসায় বিভিন্ন বিষয়ে শিক্ষা ও জ্ঞান অর্জন করেন। ফুলতলি রহমতুল্লাহি আলাইহির অন্যতম খ্যাদমত ছিল ইলমে কিরাত। তিনি যুগ শ্রেষ্ঠ কারীদের কাছ থেকে ইলমে কিরাত শিক্ষা লাভ করে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টের মাধ্যমে দেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ইলমে কিরাতের শিক্ষা। তিনি খেদমতের পাশাপাশি সমাজসেবায় তার অবদান অতুলনীয়। এতিমদের লালন পালনের জন্য করে গেছেন এতিমখানা। এছাড়া তার রেখে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠান হচ্ছে লতিফিয়া এতিমখানা, বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসা, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, লতিফিয়া কমপ্লেক্স ইত্যাদি। 2008 সালের 15 জানুয়ারি ইন্তেকাল করেন উপমহাদেশের প্রখ্যাত এই বুজুর্গ। সিলেটের কয়েকটি বৃহৎ জানাজার মধ্যে তার জানাজা ছিল অন্যতম। ইসলাম প্রচারে সম্পূর্ণ প্রচার বিমুখ এক আলেমে দ্বীন ছিলেন শেখ আব্দুল গফফার মামুরখানী রহমতুল্লাহি আলাইহি। 1908 সালে মুন্সিবাজার এলাকার মামুরখানী গ্রামের কারি আব্দুল মজিদের ঘর আলোকিত করে জন্ম হয়েছিল তার। প্রাথমিক শিক্ষা শেষে 1935 সালে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পাস সহ হাদিস, তাফসির ও ফিকাহের উপর গবেষণা করেন তিনি। এ সময় হযরত শাইখে মামুরখানী রহমতুল্লাহি আলাইহির সাথে দেওবন্দ মাদ্রাসায় শিক্ষা লাভের জন্য গিয়েছিলেন জকিগঞ্জের শস্যকুড়ি গ্রামের মাওলানা হাবিবুর রহমান। শিক্ষা লাভ শেষে দেশে এসে তিনিও সারা জীবন শিক্ষাদানে নিজেকে নিয়োজিত রাখেন। মামরুখানী হুজুর বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা শেষে 1957 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মুন্সিবাজার মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট আলেমে দ্বীন। 2002 সালে ইন্তেকাল করেন তিনি। তার জানাজায় অংশ নেন লাখো মানুষ। এমনকি সীমান্তের ওপারে সুরমা নদীর তীরে ভারতের লোকজনও কাতারে দাঁড়িয়ে তার জানাজায় অংশ নিতে দেখা গেছে। ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের 2 যুগের বেশি সময় খতিব ছিলেন জকিগঞ্জ উপজেলারই কৃতি সন্তান মাওলানা ওবায়দুল হক। 12 ঠাকুরি গ্রামে জন্ম নেওয়া সর্বজন শ্রদ্ধেয় এই আলেম ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান, সিলেটের দরগা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তার গ্রহণযোগ্যতা ছিল সকল দল ও মতের ঊর্ধ্বে। খতিব ওবায়দুল হক 12 ঠাকুরি গ্রামের এক ঐতিহ্য তথা জকিগঞ্জবাসীর ঐতিহ্য, সিলেটের ঐতিহ্য, বাংলাদেশের এক সম্পদ। এছাড়া হযরত মাওলানা হাসান কাজিম রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা মোহাম্মদ আলী রায়পুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল মান্নান চৌধুরী সিঙ্গাইরকুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা শায়েখ আব্দুল গনি রহমতুল্লাহি আলাইহি, অন্ধ হাফেজ মুশাহিদ আলী রহমতুল্লাহি আলাইহি সহ অসংখ্য বিশিষ্ট আলেমদের জন্ম হয়েছে এই জকিগঞ্জ উপজেলায়। ইসলামী শিক্ষা দীক্ষায় সারা দেশে জকিগঞ্জের রয়েছে আলাদা সুনাম। জকিগঞ্জের 12 ঠাকুরিতে একই গ্রামে 21 জনের অধিক হাদিস বিশারদের জন্ম হয়েছে। 1851 সালে মুন্সিবাজারে গড়ে ওঠে জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসা। হযরত শাইখে মামুরখানী রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত মাদ্রাসাটির সুখ্যাতি রয়েছে পুরো সিলেট জুড়ে। 1963 সালে শাইখুল হাদিস আল্লামা মকদ্দুস আলী এই মাদ্রাসায় টাইটেল ক্লাস চালু করেন। দীর্ঘ 61 বছর থেকে এই মাদ্রাসায় আল্লামা মকদ্দুস আলী হাদিস শরীফের দরস দিচ্ছেন। তিনি সিলেটের সবচেয়ে প্রবীণ আলেম যিনি ইসলামের এই খেদমত করে যাচ্ছেন। এছাড়া 1893 সালে মাইজকান্দি কওমি মাদ্রাসা, 1923 সালে জামিয়া মোহাম্মদিয়া হারিকান্দি মাদ্রাসার যাত্রা শুরু হয়। মাদ্রাসা শিক্ষার মধ্যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে সিলেট জুড়ে এই মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়েছে।
শিক্ষাদানের জন্য এই মাদ্রাসায় এত ভবন নির্মাণ হয়েছে, যা এক বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এর পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে যুক্তরাজ্য প্রবাসী ও মাদ্রাসার মুহতামিম মাওলানা কারি আব্দুল হাফিজের। আলিয়া মাদ্রাসার মধ্যে সিলেটের এক নামেই পরিচিত জকিগঞ্জের বাদে দেওরাইল ফুলতলি মাদ্রাসা। 1920 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি আজ গোটা সিলেটের এক গৌরবের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই মাদ্রাসায় বর্তমানে দিন রাত খেদমত করে যাচ্ছেন আল্লামা ফুলতলি সাহেবের বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি। 1947 সালে কালীগঞ্জ বাজারের পশ্চিমে ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসার যাত্রা শুরু হয়। এই মাদ্রাসায় দীর্ঘকাল অধ্যক্ষের দায়িত্ব পালন করেন শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান। সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের মধ্যে একজন ছিলেন এই আল্লামা হাবিবুর রহমান। তার মৃত্যুর পর নিজ বাড়ির সামনে গড়ে তোলা হয়েছে হাবিবিয়া লাইব্রেরি, যেখানে হুজুরের সংগৃহীত প্রায় 18,000 কিতাব রয়েছে। সিলেটে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা সর্ববৃহৎ লাইব্রেরি এটি। এছাড়া 1978 সালে জকিগঞ্জ উপজেলা সদরে যাত্রা শুরু করে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসা। গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসারও পরিচিতি আছে ব্যাপক। স্মরণীয় এবং বরণীয় যারা সুরমা কুশিয়ারা বিধৌত জনপদ জকিগঞ্জে জন্ম নিয়েছেন অনেক গুণী ব্যক্তিত্ব। আলোকিত এই ব্যক্তিরা আলো ছড়িয়েছেন সিলেট সহ সারা দেশে। তাদের উজ্জ্বলতায় আলোকিত হয়েছে জকিগঞ্জ। জকিগঞ্জের কীর্তিমান পুরুষদের মধ্যে একজন ছিলেন সাবেক মন্ত্রী এম.এ. হক। জকিগঞ্জের কামালপুর গ্রামে 1918 সালে জন্ম নেওয়া এম.এ. হক সিলেট এমসি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ডিগ্রি লাভ করেন। 1943 সালে তিনি ডিএসপি হিসেবে নিযুক্ত হন। জকিগঞ্জের শিক্ষা, যোগাযোগ ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে এম.এ. হকের অবদান আজও জকিগঞ্জের মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। স্বাধীন বাংলাদেশে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগমার্কা নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি জকিগঞ্জের মানুষের কাছে বাঘা হক নামেই পরিচিতি লাভ করেন। হক সাহেব এমন এক ব্যক্তি ছিল বাংলাদেশের মাঝে 8-10 জন মানুষের লগত একজন মানুষ। যে হক সাহেব লাগে আমরা জকিগঞ্জ অনেক কিছু পাইছি। জকিগঞ্জ কলেজ পাইলাম, থানা পাইলাম, কোর্ট পাইলাম, জকিগঞ্জের বহুত রাস্তাঘাট পাইছি। হক সাহেব জকিগঞ্জে পুরা একটা স্থান লাগাইয়া গেছে। জকিগঞ্জের উন্নয়নে এম.এ. লতিফ এমপি এক অবিস্মরণীয় নাম। উচ্চ শিক্ষিত জনাব লতিফ 1946 সালে করিমগঞ্জের এমএলএ ও পরবর্তীতে দেশ ভাগের পর বিভিন্ন মেয়াদে 4 বার এমপি ও এমএলএ নির্বাচিত হন। শেওলা জকিগঞ্জ সড়ক নির্মাণ সহ উপজেলার বিভিন্ন উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ মৌলভী আব্দুর রহমান 1924 সালে শাহবাগের মহিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সিলেটে আয়কর আইনজীবী পেশার পথিকৃৎ ছিলেন তিনি। 1965 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জকিগঞ্জের আলোকিত পরিবারগুলোর মধ্যে একটি হচ্ছে মজুমদার পরিবার। ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান মজুমদারের বাড়ি উপজেলার মুন্সিবাজারের বনরামের চক গ্রামে। লেখাপড়া শেষ করে 1948 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন তিনি। দেশ স্বাধীনের পর বাংলাদেশ সিভিল সার্ভিস এর চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন। 1986 ও 1988 সালে জকিগঞ্জ কানাইঘাট আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি তিনি জৈন্তাপুরে নিজ নামে ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন। ইসলামের খেদমতের পাশাপাশি জাতীয় রাজনীতিতে জকিগঞ্জের যেসব গুণী ব্যক্তির অবদান রয়েছে তাদের একজন মৌলানা ওবায়দুল হক উজিরপুরি। বীরশ্রী ইউনিয়নের উজিরপুর গ্রামে জন্ম নেওয়া এই গুণী ব্যক্তি 1991 সালে সিলেট 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেন। শেওলা জকিগঞ্জ সড়ক নির্মাণে তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে। শিক্ষা বিস্তারে শুধু জকিগঞ্জ নয়, পুরো সিলেটে খ্যাতি রয়েছে সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের। 1955 সালে শিক্ষা জীবন শেষ করে একজন সফল ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
উপজেলা জুড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে 1985 সালে নিজের অর্থায়নে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট গঠন করেন। জকিগঞ্জে গড়ে তোলেন কয়েকটি স্কুল ও একটি মহিলা কলেজ। সিলেট 5 আসন থেকে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম সিলেট শহরে শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায় সংযোজন করেছে। ব্রিগেডিয়ার মজুমদার ও হাফিজ আহমেদ মজুমদার সম্পর্কে চাচা ভাতিজা। প্রখ্যাত বুজুর্গ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ছোট ছেলে মাওলানা হোসামউদ্দিন চৌধুরী। সিলেট শহরে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সমাজসেবায়ও তার ও তার পরিবারের রয়েছে যথেষ্ট অবদান। সিলেট 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জয়লাভ করেন। উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্যান্যরা। ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের জন্ম উপজেলার বীরশ্রী ইউনিয়নে। 1905 সালে আইসিএস পাশ করে এসডিও হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন তিনি। এর আগে যুক্তরাজ্যে গিয়ে তিনি ব্যারিস্টারি পাশ করেন। সেখানে প্রথম স্থান অধিকার করেন জকিগঞ্জের এই কৃতি পুরুষ। বলা হয় তিনি প্রথম কোনো বাংলাদেশী যিনি যুক্তরাজ্যে গিয়ে আইন পেশায় লেখাপড়া করেছিলেন। লোক সংস্কৃতি ও লোকশিল্প সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন ক্ষণজন্মা এই পুরুষ। দেশের মানুষের জন্য সমাজ সংস্কারক গুরুসদয় দত্ত ব্রিটিশ সরকারের জেলা প্রশাসক হয়েও ব্রিটিশের বিরুদ্ধাচারণ করতে কুণ্ঠাবোধ করেননি। বীরশ্রী ইউনিয়নে তার নামে প্রতিষ্ঠিত গুরুসদয় হাই স্কুল এখনো কালের সাক্ষী হয়ে আছে। কথা সাহিত্যিক, রম্য রচনার প্রতিকৃত ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আটগ্রামের কৃতি সন্তান মতিউদ্দিন আহমেদের জন্ম 1900 সালের দিকে। বিভিন্ন দফতরে চাকরির পর দেশ ভাগের পরবর্তীতে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন তিনি। ভাষা আন্দোলনেও তার অবদান অপরিসীম। 1952 সালে সিলেট মিউনিসিপ্যালিটির সরকার প্রশাসক, পরবর্তীতে রাজস্ব বোর্ড থেকে অবসর গ্রহণ করেন। তার রচিত 17টি গ্রন্থ রয়েছে। 1990 সালে বাংলা একাডেমি তার জীবনী প্রকাশ করে। জকিগঞ্জের মানুষ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সুলতানপুর গ্রামের কৃতি সন্তান আব্দুল মতিন। পিল্লাকান্দি গ্রামের মোস্তাক আহমদ চৌধুরী রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালনের পর 1996 সালে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। শুধু বাংলাদেশেই নয়, সুদূর ব্রিটেনেও বিচার বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এই জকিগঞ্জের মানুষ। সে দেশের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে আইনজীবী ব্যারিস্টার আখলাকুর রহমান চৌধুরী কিউসি হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন 2017 সালে। তিনি এই জকিগঞ্জেরই কৃতি সন্তান। মানব সম্পদ উন্নয়নে কালীগঞ্জ এলাকার কৃতি সন্তান ডক্টর আহমদ আল কবিরের অবদান এখন সারা দেশেই। তার প্রতিষ্ঠিত সীমান্তিকে কর্মরত আছেন কয়েক হাজার মানুষ। ডক্টর কবির রূপালী ব্যাংকের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। সিলেটে গড়ে তুলেছেন একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের সালাউদ্দিন আহমেদ ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা হিসেবে এবং জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন। বারোহালের বিলবাড়ির মাহবুবুর রহমান চৌধুরী পরিকল্পনা বিভাগের সচিব পদে চাকরি করে অবসর গ্রহণ করেন। কামালপুরের মোহাম্মদ ফয়জুর রাজ্জাক 1996 সালে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন বারোহালের মাইজ গ্রামের মোহাম্মদ খলিলুর রহমান চৌধুরী। বীরশ্রীর দত্ত পরিবারের আলী মোস্তফা চৌধুরীও যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন খলাছড়ার জামিনী মোহননাথ। বাংলাদেশে সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নীত হয়ে অবসর গ্রহণ করেন বারোহালের মফিজুর রহমান চৌধুরী। মজুমদার পরিবারের সাজ্জাদ আলী মজুমদার 1967 সাল পর্যন্ত জেলা প্রশাসক ও ডিএস পদে দায়িত্ব পালন করেন। ডেপুটি সেক্রেটারি হিসেবে কর্মরত অবস্থায় অবসর নেন গণিপুরের আফতাবউদ্দিন চৌধুরী ও কামালপুরের মোহাম্মদ আব্দুর রাজ্জাক। কামালপুরের মোহাম্মদ কেরামত আলী ও বিমানবিহারী দাস জেলা প্রশাসক ছিলেন। বালাউটের ডক্টর ইমরান হোসেন চৌধুরী আমেরিকার মহাশূন্য গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সোনারচকের মোহাম্মদ ইয়াকুব আলী। জকিগঞ্জের আরেক আলোকিত সন্তান হচ্ছেন ডক্টর ত্রিগুণা সেন। তিনি গুরু সদয় দত্তের ভাগ্নে। মামার বাড়ি পিয়াইপুরে তার জন্ম। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন তিনি। একসময় ডক্টর ত্রিগুণা সেন ভারতে স্থায়ী হন। 1976 থেকে 77 সালে তিনি ভারতের শিক্ষামন্ত্রীর পদ অলংকৃত করেন। তিনি কলকাতার মেয়রও নির্বাচিত হয়েছিলেন। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন জকিগঞ্জ পৌর এলাকার কৃতি সন্তান MS শেকিল চৌধুরী। প্রবাসীদের দাবি দাওয়া নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ইতিমধ্যে লায়ন্স ক্লাবের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবদান রয়েছে বারোহাল ইউনিয়নের কোদালি গ্রামের আব্দুল মালিক তাপাদারের। সুয়েজ খালে ব্রিটিশদের জাহাজ নোঙ্গর করতে গিয়ে জার্মানিদের বোমার আঘাতে প্রাণ হারান জাহাজের ক্যাপ্টেন মালিক। ব্রিটিশ আমলে সরকারি রেলওয়ে হাই স্কুলে শিক্ষকতায় সুনামের সাথে মাস্টারি করেন হাজী সিকান্দর আলী তাপাদার। সোনাসার গ্রামের এই শিক্ষাগুরু বিভিন্ন জায়গায় সিনিয়র শিক্ষক হিসেবে শিক্ষকতা শেষে আখাউড়া রেলওয়ে হাই স্কুলে অবসর গ্রহণ করেন। জকিগঞ্জের রহিমপুর গ্রামের একই পরিবারের বাবা ও কন্যা বিমানের ক্যাপ্টেন হিসেবে সুনাম রয়েছে বিভিন্ন অঙ্গনে। ক্যাপ্টেন শামীম আহমদ চৌধুরী 1985 থেকে 2013 সাল পর্যন্ত বিমান বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। আর তার কন্যা গুলশিতাইন আহমেদ 2016 থেকে অদ্যাবধি বিমানের ক্যাপ্টেন হিসেবে কাজ করে জকিগঞ্জেরই সুনাম কুড়াচ্ছেন। হাজারীচকের মোহাম্মদ আব্দুস সামাদ ছিলেন বহু গ্রন্থের প্রণেতা। 1915 সালে MC কলেজে লেখাপড়া ও 1917 সালে কলকাতার প্রেসিডেন্টস কলেজ থেকে প্রথম শ্রেণীতে BA পাশ করেন। বিভিন্ন জায়গায় শিক্ষকতা শেষ করে 1953 সালে বড়লেখা PC স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবনের পরিসমাপ্তি করেন। সঙ্গীত ও চলচ্চিত্রেও আছে জকিগঞ্জের দুই উজ্জ্বল মুখ। বাংলাদেশের মরমী সুফি সাধকদের মধ্যে অন্যতম শীতালং শাহ। সুফি সাধক শীতালং শাহের জন্ম আনুমানিক 1806 সালে। তার আসল নাম মোহাম্মদ সালিম। সাধক কবি, মরমী গানের রচয়িতা তিনি। বারোঠাকুরি ইউনিয়নে রয়েছে তার মাজার, রয়েছে মাদ্রাসাও। একসময় সিলেট জুড়ে বেশ জনপ্রিয় ছিল শীতালং শাহ রচিত রাগ, যা মানুষের কাছে শীতালঙ্গীর রাগ নামেই পরিচিত। বারোহালের মাইজগ্রামের কৃতি সন্তান বাংলাদেশের চলচ্চিত্র জগতের ক্ষণজন্মা অভিনেতা শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি রূপালী পর্দায় নায়ক সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। কিয়ামত থেকে কিয়ামত, সত্যের মৃত্যু নেই সহ 27টি সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নেন সালমান। পিছিয়ে নেই নারীরাও। অগ্রসরমান জকিগঞ্জে নারীদের অবদান অপরিসীম। উপজেলার বলরামের চক গ্রামের মহিষী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী। তিনি সিলেটের বিশিষ্ট শিল্পপতি দানবীর রাগিব আলীর সহধর্মিণী। সোনাসার বাজারের পাশে বেগম রাবেয়া খাতুনের নামে রয়েছে রাগিব রাবেয়া জেনারেল হসপিটাল। স্থানীয় লোকজনের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। জকিগঞ্জের আরেক কৃতিমতী নারী গনিপুর গ্রামের রহিমুন্নেসা চৌধুরী পেয়েছেন বেগম রোকেয়া অ্যাওয়ার্ড। তার 7 ছেলে ও 1 মেয়ের সবাই উচ্চশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত। রত্নগর্ভা এই নারী এর আগে সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতা পুরস্কারও লাভ করেন। চিকিৎসা সেবায় যুগ যুগ ধরে জকিগঞ্জের অনেক চিকিৎসক সেবা দিয়ে আসছেন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মুর্শেদ আহমদ চৌধুরী। তিনি সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজেরও অধ্যক্ষ ছিলেন। খলাছড়ার শ্রী অবনী কুমার দাস ব্রিটিশ আমলে ডক্টর অব মেডিসিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। আমেরিকার একই পদে ভূষিত হন মাইজকান্দি গ্রামের ডক্টর মোহাম্মদ সিরাজউদ্দিন।
বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন মাতারগ্রামের এম এ লতিফ। মুজিবনগর সরকারের সময় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন নূরপুরের ডক্টর তোফাজ্জল আলী। উত্তরকুলের ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। এছাড়াও জকিগঞ্জের কৃতি সন্তান অনেক চিকিৎসক সারা দেশে সুনাম অর্জন করে চলেছেন। বর্তমানে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় জকিগঞ্জের কয়েকশো চিকিৎসক সুনামের সাথে চিকিৎসা সেবার সাথে জড়িত আছেন। বাংলাদেশ সচিবালয় সহ দেশের বিভিন্ন সরকারি দফতরে জকিগঞ্জের গুণী ব্যক্তিরা দায়িত্ব পালন করে জকিগঞ্জের মুখ উজ্জ্বল করে রেখেছেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি কলেজ মাদ্রাসায় জকিগঞ্জের অন্তত কয়েক শতাধিক ব্যক্তি সম্মানের সাথে শিক্ষকতা পেশায় জড়িত। তথ্য অনুসন্ধানে দেখা গেছে সরকারি ও বেসরকারি ব্যাংকে ম্যানেজার সহ গুরুত্বপূর্ণ পদে জকিগঞ্জের কয়েক শত ব্যক্তি কর্মরত আছেন। সাহিত্য ও সাংবাদিকতা। সাহিত্য ও সাংবাদিকতায় পিছিয়ে নেই জকিগঞ্জ। একজন সাহিত্যিক হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার ও বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রহিম জকির সুপরিচিতি ছিল। কবি অধ্যক্ষ কালাম আজাদ জাতীয় সাহিত্যাঙ্গনে এক পরিচিত মুখ। প্রতিভাচারণ কবি ও গবেষক তবারক হোসেন আরেক উজ্জ্বল নক্ষত্র। সাংবাদিকতায়ও জকিগঞ্জের কৃতি সন্তানদের দীপ্ত পদচারণা রয়েছে। 1963 সালে পাকিস্তান অবজারভারের সহ সম্পাদক ছিলেন জকিগঞ্জের আব্দুল মালিক তাপাদার। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক এশিয়া সম্পাদনা করেছেন বারোগাত্তার আব্দুর রাজ্জাক। ডেইলি টেলিগ্রাফের সিলেট প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন গোটার গ্রামের ফারুক আহমেদ লস্কর। সিলেট থেকে সাপ্তাহিক মুক্ত কলম নামের একটি পত্রিকা দীর্ঘদিন প্রকাশ ও সম্পাদনা করেন সাংবাদিক ও রাজনীতিবিদ এটিএম মুন্তাকিম। এছাড়াও সিলেটে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সুনামের সাথে কাজ করে জকিগঞ্জের মুখ আলোকিত করেছেন আব্দুল হামিদ মানিক, এটিএম হায়দার, ফয়জুর রহমান খসরু ও জেডএম শামসুল সহ অনেক গুণী ও সাহসী সাংবাদিক। সিলেট জেলা প্রেস ক্লাবের 3 বারের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন গণিপুরের শাহ দিদার আলম চৌধুরী নোভেল। জকিগঞ্জ থেকেও এক সময় দাপটের সাথে সাংবাদিকতা করে সিলেট জুড়ে খ্যাতি অর্জন করেন আব্দুল মালিক আরিফ, বদরুল হক খসরু ও আব্দুল খালিক তাপাদার সহ আরও অনেকেই। প্রবাসে অবদান। প্রবাসে জকিগঞ্জের মানুষের অবদান কম নয়। আটগ্রামের কৃতি সন্তান জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ক্রয়ডনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। বিদেশের মাটিতে জকিগঞ্জের তিনিই প্রথম কোনো ব্যক্তি যিনি মেয়রের পদ অলংকৃত করলেন। এর আগে তিনি একই কাউন্সিলে বেশ কয়েকবার কাউন্সিলর ছিলেন এবং বর্তমানেও আছেন। প্রবাসে রাজনীতিতেও জকিগঞ্জিদের অবদান কম নয়। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। যুক্তরাজ্যে এক নামেই পরিচিতি রয়েছে মুফতি আব্দুল মুন্তাকিমের। কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ও মুফতি মুন্তাকিম যুক্তরাজ্যে চ্যারিটি ব্যক্তিত্ব হিসেবে শত ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব বারোহালের আব্দুল মতিন চৌধুরী নিজের এলাকায় গড়ে তুলেছেন মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি গেল কয়েক বছর থেকে এসএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান দখল করে আছে। যুক্তরাজ্যের কমিউনিটিতে জকিগঞ্জের এক নামেই সবাই যাকে চিনেন তিনি হচ্ছেন সোনাসার গ্রামের কৃতি সন্তান আবুল হোসেন। কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় কয়েকটি কাউন্সিল থেকে অ্যাওয়ার্ড লাভ করেছেন তিনি। টাওয়ার হ্যামলেটস ও ক্রয়ডন মেয়রের কনসার্ট হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। যুক্তরাজ্যের বার্মিংহাম সেন্ট্রাল মসজিদ নির্মাণেও বিশাল অবদান রয়েছে জকিগঞ্জের মোহিতপুরের কৃতি সন্তান মোহাম্মদ আলী চৌধুরী ও কচুয়া গ্রামের নজিব আলীর। মসজিদ প্রতিষ্ঠার মধ্যে অন্যতম হলেন তারা দুজন। মোহাম্মদ আলী চৌধুরীর ছেলে কামাল এমসি রহমান যুক্তরাজ্যে বিবিসি এশিয়ান নেটওয়ার্ক লিসেনার ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সুদীর্ঘ 11 বছর। যুক্তরাজ্যে অন্তত 50টির অধিক মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন জকিগঞ্জের আলেম ও হাফেজগণ।
রিজেন্ট পার্ক মসজিদের ইমাম কুলাকুটার কাজী লুৎফুর রহমান। যুক্তরাজ্যের বৃহৎ মসজিদের মধ্যে এটি অন্যতম। বাংলাদেশ ছাড়াও আমেরিকা যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে জকিগঞ্জের রয়েছেন প্রতিষ্ঠিত অনেক ব্যবসায়ী। প্রবাসের সর্বক্ষেত্রে জকিগঞ্জের মানুষের রয়েছে অনেক অবদান। বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা, প্রকৌশল, ব্যারিস্টার ও সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে সুনামের সাথে শত শত জকিগঞ্জের মানুষ অবদান রাখছেন। জকিগঞ্জের দর্শনীয় স্থান। ভৌগোলিকভাবে জকিগঞ্জের অবস্থান ভারত সীমান্ত ঘেঁষা। উপজেলাটিতে দর্শনীয় অনেক স্থান রয়েছে। জকিগঞ্জ বেড়াতে গেলে যে কেউ ঘুরে আসতে পারেন বরাক সুরমা ও কুশিয়ারার মিলনস্থল, যা তিন নদীর মোহনা ও ত্রিগাঙ্গা বলে সামুদ্রিক পরিচিত। তিন নদীর এই মোহনাকে পর্যটন বান্ধব করতে জেলা পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। শিশু কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নানা ব্যবস্থা। প্রতিদিন বিকেলে এই পর্যটন স্পটে প্রচুর লোক সমাগম হয়। সুরমা, কুশিয়ারা এবং বরাকের তীরে অবস্থিত এটাকে বলা হয় যে আমল সিদ্ধি মোহনা পর্যটন এলাকা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ঊর্ধ্বতন মহল এবং পর্যটক কর্পোরেশনকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এখানে এটাকে আমরা আবেদন করেছি এবং এটাকে যেন ঘোষণা দেওয়া হয় যে এটা একটা পর্যটন কেন্দ্র। জকিগঞ্জ বাজারের পাশেই কুশিয়ারা নদীর তীরে জকিগঞ্জ কাস্টমস ঘাট সৌন্দর্যের অপূর্ব এক নিদর্শন। নদীর ওপারে ভারতের করিমগঞ্জ জেলা শহর। নদী পারাপার করে দুই দেশের পণ্য আমদানি ও রফতানি হতে দেখা যায় এই ঘাটে গেলেই, কিংবা দুই দেশের পতাকাবাহী নৌকাযোগে মানুষ পারাপারের দৃশ্য দর্শনার্থীদের নজর কাড়ে। জকিগঞ্জের ঐতিহাসিক এক নিদর্শন সাজিদ রাজার বাড়ি। বিখ্যাত এই জমিদার বাড়িটি জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে 15 একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন তৎকালীন জমিদার সাজিদ রাজা। তিনি ছিলেন খুবই শৌখিন ও রুচিশীল। কলকাতা থেকে দক্ষ কারিগর এনে এই বাড়িটি নির্মাণ করেন তিনি। সুদৃশ্য 13 চালা টিনের ঘর আর পাকা দালান বাড়ির সৌন্দর্যের প্রধান আকর্ষণ। বাড়ির সামনে বিশাল পুকুর আর কারুকার্যমণ্ডিত মসজিদ যেন হৃদয় ছুঁয়ে যায়। সিলেটের ইতিহাস ঐতিহ্যের অন্যতম এক নিদর্শন জকিগঞ্জের সাজিদ রাজার বাড়ি। বিশাল আকৃতির পুকুর, নান্দনিক মসজিদ, 13 চালা টিনের ঘর, একতলা বাড়ি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। প্রতি বিকেলে এই বাড়িতে ভিড় জমে অনেক দর্শনার্থীদের। ঐতিহাসিক এই স্থাপনা দেখতে দর্শনার্থীদের ভিড় জমে প্রতি বিকেলেই। বাড়িতে কেউ বসবাস না করলেও সাজিদ রাজার পরিবারের বংশধররা বাড়িটি সংস্কার করেন। এছাড়া কালীগঞ্জ বাজারের পাশেই ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে জান্নাত পার্ক নামের একটি অ্যামিউজমেন্ট পার্ক। বিনোদন, খেলাধুলা এবং অনুষ্ঠানের জন্য হলরুম সহ অনেক কিছুই আছে এই পার্কে। বর্তমানে পার্কটি বিনোদনের অন্যতম স্থানে পরিণত হয়েছে। জকিগঞ্জে ইতিমধ্যেই গড়ে উঠেছে দুটি বিশাল মাল্টা বাগান। বর্ষাকালে যখন গাছে গাছে মাল্টা ঝুলে তখন অনেকেই সেখানে গিয়ে মাল্টা সংগ্রহ করেন নিজের হাত দিয়েই। সিলেটে দ্বিতীয় পৌরসভা জকিগঞ্জ। 1999 সালে গঠিত হয় জকিগঞ্জ পৌরসভা। এর আগে সিলেট জেলায় একমাত্র পৌরসভা ছিল গোলাপগঞ্জ। 2006 সালে জকিগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম পৌরপিতা নির্বাচিত হন ইকবাল আহমদ তাপাদার। এর পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সোনাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন পৌর মেয়রের দায়িত্ব পালন করেন। বর্তমানে পৌর মেয়রের চেয়ারে রয়েছেন আব্দুল আহাদ। জকিগঞ্জ উপজেলা পরিষদ। জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রতিষ্ঠার পর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন আফতাব হোসেন চৌধুরী কয়েস। এর পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাব্বির আহমদ, ইকবাল আহমদ তাপাদার এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন লোকমান উদ্দিন চৌধুরী। হাফেজ আবু তালহা। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জকিগঞ্জের হাফেজ আবু তালহা 2022 সালে বিশ্বজয়ী হয়ে সুনাম কুড়িয়েছেন।
তার এমন সাফল্যে গর্বিত জকিগঞ্জের মানুষ। চুঙ্গা পিঠা। শীতকালে জকিগঞ্জের ঘরে ঘরে অনুষ্ঠিত হয় চুঙ্গাপুরা উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবে দাওয়াত দেওয়া হয় আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের। ঠোলু বাঁশের ভেতর বিরুই চাল কলা পাতা দিয়ে সকল প্রক্রিয়া শেষে পোড়া হয় আগুন দিয়ে। এরপর বাঁশ কেটে বের হয় লম্বা লম্বা চুঙ্গা। খাওয়া হয় মাছ ভাজি, মাংস কিংবা ক্ষীর বানিয়ে। যুগের পরিবর্তনে চুঙ্গাপুরা উৎসব অনেকটা হারিয়ে যেতে থাকলেও অনেকেই এই ঐতিহ্য ধরে রাখতে চান। ভিডিওটি নির্মাণে তথ্যের যোগান পেয়েছি প্রসঙ্গ জকিগঞ্জ ইতিহাস ও ঐতিহ্য বই থেকে। 2005 সালে জকিগঞ্জের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হান্নান মিয়া বইটির সম্পাদনায় ছিলেন। বইটিতে জকিগঞ্জের অনেক গুণীজন তথ্য উপাত্ত সংগ্রহ করে লিখেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নোবেলের প্রতি। বিভিন্ন ক্ষেত্রে যেসব গুণীজন কিংবা অনেক কিছু ভিডিওতে বাদ পড়েছে, স্বল্প সময়ের মধ্যে আমরা এই ডকুমেন্টটিতে সংযুক্ত করার প্রত্যয় ব্যক্ত করছি। জকিগঞ্জকে ভালোবেসে নাড়ি টানে ভিডিওটি করার পরিকল্পনা গ্রহণ করেছিল জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে। সংগঠনটির প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। ভিডিও নির্মাণে যত ভালো হয়েছে সব আপনাদের, আর যত মন্দ হয়েছে সব মাথা পেতে নিলাম আমি আপনাদেরই জুনেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ, সিলেট। বাংলাদেশের সব চাইতে উত্তর পূর্ব কোণে জকিগঞ্জ থানা আছে সেরা গুণে মানে। সিলেট জেলায় অবস্থান আসামের সীমানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। বরাক নদী জন্ম দিল দুইটা জলের ধারা। জকিগঞ্জ ঘিরে আসে সুরমা কুশিয়ারা। বরাক নদী জন্ম দিল দুইটা জলের ধারা। জকিগঞ্জ ঘিরে আসে সুরমা কুশিয়ারা। আমল সিদে গেলে পাবেন, আমল সিদে গেলে পাবেন তিন নদীর মোহনা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। লংসা শুয়ে আছেন সুরমা নদীর তীর। বালাই হাওর জুড়ে আছেন ফুল তলির পীর। শীতালংসা শুয়ে আছেন সুরমা নদীর তীর। বালাই হাওর জুড়ে আছেন ফুল তলির পীর। শায়েখ মামর খানি দিছেন, শায়েখ মামর খানি দিছেন ইসলামের নিশানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। খতিব ওবায়দুল হক আর মন্ত্রী এমএ হক। মাওলানা ওবায়দুল ছিলেন উজির পরের লোক।
খতিব উবাইদুল হক আর মন্ত্রী এম এ হক। মাওলানা উবাইদুল ছিলেন উজিরপুরের লোক। হাফিজ আহমদ মজুমদার, হাফিজ আহমদ মজুমদার শিক্ষিত ঘরানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শিক্ষাবিদ সাহিত্যিক বাবু গুরু সদয় ছিলেন আর ভারতের শিক্ষা মন্ত্রী ত্রিগুণা সেন। শিক্ষাবিদ সাহিত্যিক বাবু গুরু সদয় ছিলেন আর ভারতের শিক্ষা মন্ত্রী ত্রিগুণা সেন। ব্রিগেডিয়ার মজুমদারের কথা, ব্রিগেডিয়ার মজুমদারের কথা করি বর্ণনা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। কৃষি পণ্যে ভরপুর আর মিঠা পানির মাছ। বাড়ি বাড়ি দেখবেন সারি সারি গুয়া গাছ। কৃষি পণ্যে ভরপুর আর মিঠা পানির মাছ। বাড়ি বাড়ি দেখবেন সারি সারি গুয়া গাছ। মেহমান আসিলে আমরা, মেহমান আসিলে আমরা বিছাই দস্তরখানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের তাজ। জকিগঞ্জকে করবে তারা উন্নত সমাজ। জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের তাজ। জকিগঞ্জকে করবে তারা উন্নত সমাজ। আল্লাহ পাকে কবুল করুন, আল্লাহ পাকে কবুল করুন তাদের বাসনা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা। শাহ জকির জকিগঞ্জ আমাদের ঠিকানা।